ওকে, তো আমাদের লাস্ট ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে একটা বেসিক সেলস ওয়েবিনার ফানেল কিভাবে আমরা সেট আপ করতে পারি, বা একটা অপটিন ফানেলের অটোমেশন আমরা কিভাবে সেট করতে পারি, কিভাবে অটোমেশনের ইমেল ফর্মটা আমরা অটোমেশনের সাথে সেট করতে পারি। ওকে, তো আমরা আজকের এই ভিডিওটিতে দেখব যে কিভাবে আমরা সেলস ফানেল সেট আপ করতে পারি, আর সেলস ফানেল সেট আপ করতে আমাদের কি কি বিষয়গুলো জরুরি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, আর আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে monthsai.com। আমরা জাস্ট বেসিক্স এক্সাম্পল দেখব আসলে প্রথমে, যে সেলস পেজ কীরকম হয় সাধারণত। ঠিক আছে, তো তার আগে আমরা এখান থেকে একটু সেলস পেজগুলো খুঁজে বের করার চেষ্টা করব, যে আসলে বেসিকভাবে সেলস পেজগুলো কীরকম দেখা যায়। তো আমরা এখান থেকে 2-3টা ফান্ড ওপেন করি। আচ্ছা, বেশ কয়েকটা করলাম। এখান থেকে আমরা জেবি পেজে যাব। এই জেবি পেজ কি বা এফিলিয়েট পার্টনার পেজ কি, এগুলো আমরা পরে দেখব, এগুলো নিয়ে আমাদের এখন দেখার কিছু নাই। আমি জাস্ট এখান থেকে কয়েকটা পেজ বের করার চেষ্টা করব। ঠিক আছে, এইখানে সেলস পেজ প্রিভিউ আছে, এটার সেলস পেজটা কোথায় আছে দেখি আমি একটু। একটা একটা করে খুঁজে দেখার চেষ্টা করো। সেলস পেজ ডেমো, জিবি ডক। আচ্ছা, আমরা এখান থেকে দেখি। আচ্ছা, এটাকে আমরা বন্ধ করি। এখান থেকে সেলস পেজটার লিঙ্ক পাওয়া যায় কিনা দেখি। ওয়েবিনার পেজ, এই যে এখানে একটা ওয়েবিনার পেজের এক্সাম্পল আছে, এই যে। ঠিক আছে, আচ্ছা, আমরা সেলস পেজটা খুঁজে পাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে এখানে যাই। আচ্ছা, আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। আচ্ছা, এইখানে একটা সেলস পেজ আছে। তো সেলস পেজগুলোর সাধারণত অনেক লম্বা হয়। হ্যাঁ, এখানে যেগুলো সাধারণত বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট বা ওয়ান টাইম অনেক প্রোডাক্ট আছে যেগুলো সেল করা হয়, সেগুলোর ক্ষেত্রে সেলস পেজগুলো সাধারণত অনেক লম্বা একটা পেজ হয়। যদি আমি এই পেজটাকে দেখি, তাহলে দেখা যাবে এই পেজটা অনেক বড়, বিশাল লম্বা একটা পেজ। ঠিক আছে, অনেক বড় একটা পেজ। আমি একদম প্রথম থেকে যদি দেখতে আসি, এখানে একটা প্রি হেডলাইন আছে, একটা হেডলাইন আছে, একটা সাব হেডলাইন আছে, এখানে একটা ভিডিও আছে, এরপরে কিছু বুলেট পয়েন্ট আছে, একটা কল টু অ্যাকশন। ঠিক আছে, কল টু অ্যাকশনটা ক্লিক করলে আমাদেরকে এখান থেকে প্রাইসিং সেকশন নিয়ে যাবে। এরপরে প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সেল করতেছে সেই প্রোডাক্টের ফিচার্স, সেই প্রোডাক্টের বেনিফিটস, তারপরে হচ্ছে গিয়ে যে ইউজারের যে পেইন পয়েন্ট, এরকম অনেক বিষয়গুলো আছে যেগুলো নিয়ে এরা এখানে পুরো সেলস পেজটা এখানে অ্যাড করছে। এবং এখানে একটা যে প্রোডাক্ট আছে, সে প্রোডাক্টের একটা ইমেজ দেখা যাইতেছে এখানে। সেখানে বেশ কিছু জিনিস হাইলাইট করতেছে, যে কি কি ধরনের এখানে ফিচার রয়েছে। তো এখানে ড্যাশবোর্ডের হয়তো একটা স্ক্রিনশট আছে। তো আমরা যদি এখান থেকে এই সেকশনটা আসি, তাহলে দেখা যাবে যে সেলস পেজে আমাদের আসল যে উদ্দেশ্য থাকে, যে আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করব, সেইটা করার জন্য একটা এখানে প্রাইজিং টেবিল আছে। প্রাইজিং টেবিলে আমরা যদি এখানে বাটনে ক্লিক করি, তাহলে আমাদেরকে চেক আউট পেজে নিয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে চেক আউট পেজে নিয়ে যাবে এখান থেকে। সেটা নিয়ে আমরা পরবর্তী একটা সেলস পেজ, আচ্ছা এটা আসছে। এই যে এখানে একটা চেক আউট পেজ দেখা যেতেছে। এখন এখানে যে কিনবে তার ইমেইল অ্যাড্রেস দেওয়ার অপশন আছে, তারপরে তার পেমেন্ট অপশন সেট আপ করার অপশন আছে। সে চাইলে পেপাল ইউজ করতে পারে, অথবা সে চাইলে ক্রেডিট কার্ড ইউজ করে সে পেমেন্টটা করতে পারে। যে কার্ড ইনফরমেশন, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি এবং আদার্স বিলিং ইনফরমেশন, প্লাস হচ্ছে গিয়ে যে প্রোডাক্টের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো এটা কি হবে, আমরা যদি এইখান থেকে যে প্রোডাক্টটাকে কিনি, আমাদের কার্ডের যে ইনফরমেশন আছে সেটা দিয়ে এখান থেকে যদি প্রোডাক্টটা কিনি,
এখানে পে $46.95, এটা ক্লিক করলে আমাদের কার্ড থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্টলি আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমি আরও কিছু এক্সাম্পল দেখি। এখানে আরেকটা সাইট আছে। তো এটা হচ্ছে গিয়ে এখানে একটা অপটিন ফর্ম আছে। আমরা জানি অপটিন ফর্ম কীভাবে বানাতে হয়, ঠিক আছে? তো এটা সংক্ষেপ একটা সাইট আছে, বেশি লম্বা না এটা মনে হচ্ছে, না অনেকটাই লম্বা আছে। যাই হোক, এটা হচ্ছে কি আর একটা সেলস পেজের এক্সাম্পল, ঠিক আছে? তারপরে এখানে আমরা আর একটা সেলস পেজ খুলছি, এই যে এআই স্পোক স্টুডিও। এই সেলস পেজটায় দেখা গেছে যে এখানে আগের মতো হেডলাইন আছে, সাব হেডলাইন আছে, তারপরে একটা ভিডিও আছে, তারপরে এখানে আর একটা সাব হেডলাইন আছে। হ্যাঁ, এরকম করে এখানে যে প্রোডাক্টের যে ফিচার আছে, এগুলো সাধারণত বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো মূলত হচ্ছে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না, যে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হবে এরকম কিছু না। এটা হচ্ছে গিয়ে কিনলে লোকজন ইনস্ট্যান্ট সফটওয়্যারের মধ্যে অ্যাক্সেস পাবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তার একটা উদাহরণ। এই যে এই পেজটাও কিন্তু অনেক লম্বা একটা পেজ, ঠিক আছে? এখানে প্রাইসিং সেকশনটা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে মূলত একটা সেলস পেজের এক্সাম্পল। আচ্ছা, এরপরে এখানে আমরা আর একটা পেজে আসছি। এটা হচ্ছে একটা জেবি পেজ। আচ্ছা, আমরা সেলস পেজটাকে দেখার চেষ্টা করছিলাম। আমরা যদি প্রোডাক্ট পেজে যাই, এই যে হচ্ছে এদের সেলস পেজটা, ঠিক আছে? ঠিক একইভাবে এই যে প্রি হেডলাইন আছে, হেডলাইন আছে, সাব হেডলাইন আছে, ভিডিও আছে, হ্যাঁ, তারপরে কিছু বুলেট পয়েন্ট আছে, এখানে কল টু অ্যাকশন আছে, তারপরে অন্যান্য যে সেকশনগুলো আছে প্রোডাক্ট, সেইগুলো এখানে আছে। আচ্ছা, নর্মালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেলস পেজের ক্ষেত্রে একটা কমন বিষয় আছে। কমন বিষয়টা হচ্ছে যে এই যে ফরমেশনটা, হ্যাঁ, যেমন প্রি হেডলাইন, হেডলাইন, সাব হেডলাইন, একটা ভিডিও, ঠিক আছে? তো এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, বিশেষ করে সেলস পেজের ক্ষেত্রে। যে আমরা যখন একটা সেলস পেজ তৈরি করব তখন আমাদের কন্টেন্টের যে লেআউটটা সেটা মোটামুটি এরকম, এবং এই পেজগুলো সব কিন্তু মোবাইল ফ্রেন্ডলি। আমি যদি একটু মোবাইলে দেখার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এই যে পেজগুলো কিন্তু সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ, ঠিক আছে? ফুল মোবাইল রেসপন্সিভ। তো এই হচ্ছে গিয়ে একটা আরেকটা সেলস পেজ। তো আমরা আরেকটা সেলস ওয়েবিনার পেজের কথা বলছিলাম, যে এখানে একটা ওয়েবিনার পেজ আছে, ঠিক আছে? যে ওয়েবিনার পেজে যে কমন বিষয়টা থাকে, যেমন এই যে ফর্ম। যাই হোক, আমরা ওয়েবিনার পেজ আগে দেখছি। তো এখন আমরা এখানে আরো কিছু জিনিস দেখার চেষ্টা করবো। আমরা পিছনে যাই, প্রত্যেকটা পেজের পিছনের পেজটায় যাই, তাহলে আচ্ছা, এখান থেকে আমরা এটা কেটে দেই, এইখান থেকে আমরা এটাও কেটে দেই। আমরা যাব হচ্ছে গিয়ে এই যে জেবি ডক্স, এটাই যাব। জেবি ডক্স যাওয়ার একটা উদ্দেশ্য আছে, আমি সেটা বলছি। আচ্ছা, তারপরে এখান থেকে এটাও কেটে দিই। তো মোটামুটি আমরা সেলস পেজের যে এক্সাম্পলটা সেটা আসলে বোঝার চেষ্টা করলাম। এখন এইখানে আমাদের যে প্রোডাক্টটা আছে, যেমন এই প্রোডাক্টটা, তো সেক্ষেত্রে এদের এই যে এফই মানে হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড। তো এফই হচ্ছে গিয়ে আমাদের মেইন প্রোডাক্ট। এরপর হচ্ছে ওটিও 1, ওটিও 2, ওটিও 3, এগুলো হচ্ছে আপসেল। অর্থাৎ আমি যদি এখান থেকে এই প্রোডাক্টটা চেক আউট করি, আমি যদি এই প্রোডাক্টটা কিনি আমার ইনফরমেশন দিয়ে, তাহলে আমাকে নিয়ে যাবে হচ্ছে গিয়ে যে সেকেন্ড যে পেজটা আছে ওটিও 1-এ। এখান থেকে এই যে ওটিও 1-এর পেজটাতে নিয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিকই আমাকে এখান থেকে এই পেজটায় নিয়ে যাবে। আমি এটার এক্সাম্পলটা দেখি। এই যে এই হচ্ছে আমার ওটিও 1, ঠিক আছে? অর্থাৎ আমি যখনই এইখানে চেক আউট কমপ্লিট করবো, চেক আউট কমপ্লিট করার পরে আমাকে ওটিও 1-এ নিয়ে যাবে, অর্থাৎ আমার ওয়ান টাইম অফার বা আপসেল 1 যেটাই বলি, এই পেজটায় নিয়ে যাবে এবং এখান থেকে আমাকে এই প্রোডাক্টটা কেনার অপশন দেবে। এখন আমি এইখানে দেখা গেছে যে আগের যে পেজটা ছিল সেলস পেজ, সেখানে আমি ক্লিক করলে আমার প্রোডাক্টটা আমি চেক আউটের মাধ্যমে কিনতে পারতাম। তো মজার ব্যাপার হচ্ছে, প্রথমে আমি যখন এই পেজে চেক আউট করলাম, চেক আউট করার সময় আমি আমার কার্ডের ইনফরমেশন, তারপরে হচ্ছে গিয়ে আমার ইমেল অ্যাড্রেস এবং অন্যান্য আদার ইনফরমেশন দিয়ে আমি কিন্তু আমার ইনিশিয়াল যে পারচেসটা বা আমার ফ্রন্ট এন্ড প্রোডাক্ট সেটা আমি কিনলাম। কেনার পরে আমাকে অটোমেটিক সেকেন্ড পেজে নিয়ে গেলো, যেটা হচ্ছে আমাদের ওটিও 1 পেজ বা এই পেজটা। এখন মজার ব্যাপার হচ্ছে
যে এই পেজে ইয়েস আই ওয়ান্ট টু আপগ্রেড নাও, আমি যখনই এই বাটনে ক্লিক করব তখন আমি যে আমার এই পেজে, এই যে আমার চেকআউট পেজে যে ইনফরমেশনগুলো দিছি সেই ইনফরমেশনগুলো অটোমেটিক ইউজ হয়ে আমার যে কার্ডটা আমি ইউজ করছি পারচেস করার জন্য সেটা অটো সার্চ করবে। অর্থাৎ আমাকে সেকেন্ড টাইম আবার সেই সব ইনফরমেশন দেওয়া লাগবে না, যেমন হচ্ছে ইমেল বা আমার হচ্ছে কার্ড ইনফরমেশন, বিলিং ইনফরমেশন, এই জিনিসগুলো আমাকে আর সেকেন্ড টাইম দেওয়া লাগবে না। এটা হচ্ছে ওটিও বা ওয়ান টাইম অফার বা আপসেল বলি আমরা, সেইগুলোর একটা মজার ব্যাপার যে কাস্টমার যখন তার চেকআউট পেজের ইনফরমেশনগুলো দেবে সেই ইনফরমেশনগুলো পরবর্তী যে ফাইনালের যে ফ্লোটা থাকবে, যেই সিকোয়েন্সটা থাকবে সেই পুরো সিকোয়েন্সে সে এই ইনফরমেশনটা ইউজ করে পারচেস করতে পারবে। এবং ভেন্ডর কী করবে, সে হচ্ছে গিয়ে যখন এই এখানে সে ইয়েস বাটনে ক্লিক করবে তখন তাকে নেক্সট পেজে নিয়ে যাবে। আচ্ছা, মানে তার কার্ড সার্চ করবে এবং তাকে নেক্সট পেজে নেবে। এখন নেক্সট পেজের ক্ষেত্রে আমাদের আছে ওটিও টু। আচ্ছা, এখানে আমি ওটিও টুতে যাই, আর এখানে আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, যেটা হচ্ছে এখান থেকে যাই। আমি হচ্ছে কি এটার কথা বলছিলাম যে আমি যদি কিনি তাহলে আমাকে ওটিও টুতে নিয়ে যাবে, এই হচ্ছে আমার ওটিও টু। ঠিক আছে, ঠিক একইভাবে এই যে এখানে আপগ্রেড মাই লাইসেন্স টু এজেন্সি, এই যে এখানে আরেকটা বাটন আছে যেটা আমি ক্লিক করলে আমার কার্ডটা চার্জ হবে এবং আমি হচ্ছে গিয়ে আপগ্রেডেড যে ভার্সন আছে সেটা অ্যাক্সেস পাবো, অর্থাৎ আমার ওটিও টু যেটা সেটা আমার কেনা হয়ে যাবে। এখন এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমার ওটিও টু হচ্ছে গিয়ে $127 আছে। আমি প্রথম যে আমার ওটিওটা ছিল অর্থাৎ ওটিও ওয়ান, সেটা আমি কিনলে আমাকে ওটিও টুতে নিয়ে যাবে। আচ্ছা, আমি যদি না কিনি তাহলে কী হবে? এখন না কেনার কী অপশন আছে? এই যে এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু প্রসিড টু নেক্সট পেজ। অর্থাৎ আমি যদি না কিনি এখান থেকে, আমি দেখা গেল যে এটা আমি প্রোডাক্ট সেলস পেজটাকে পড়লাম বা আমার যেই রিকোয়ারমেন্ট আছে বা আমি যার জন্য তাদের ইনিশিয়াল প্রোডাক্টটা কিনলাম সেই প্রোডাক্টটা আমার যথেষ্ট, আমি হচ্ছে কি প্রথম আপগ্রেডটা করব না। তখন আমি কি করব, আমি এখান থেকে এই আই ওয়ান্ট টু আপ ইয়েস আই ওয়ান্ট টু আপগ্রেড এইটাকে ক্লিক না করে আমি একটু নিচে গেলে দেখবো যে আমাকে আর একটা লিঙ্ক এখানে দিয়ে রাখছে, সেটা হচ্ছে ক্লিক হেয়ার টু প্রসিড টু নেক্সট পেজ। অর্থাৎ নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করো। তো আমি এখানে ক্লিক করলে আমাকে কি করবে, পরের আর একটা পেজে নিয়ে যাবে। এই যে এখন এখান থেকে এদের যে আপনি যদি না কেনেন তাহলে আপনার থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। এই যে এটা ক্লাউডফ্লেয়ার ভেরিফাই করতে পারতেছে না যার জন্য এখানে আসছে, কিন্তু এখানে একটা থ্যাংক ইউ পেজ আসবে। ঠিক আছে, তো এটা আমরা কেটে দিই। আর যদি আমি ওটি ওয়ান কিনি তাহলে আমাকে নিয়ে আসবে ওটিও টুতে। ঠিক একইভাবে ওটিও টুর মধ্যে দেখা গেছে যে ওই যে আর একটা অপশন আছে যে ক্লিক হেয়ার টু প্রসিড নেক্সট পেজ। আমি যদি না কিনি তাহলে আমি এটি ক্লিক করবো, আর আমি যদি কিনতে চাই তাহলে আমি এখানে যখনই ক্লিক করব তখন আমার এই যে চেকআউট পেজের ইনফরমেশন সেটাকে ইউজ করবে, সেটা ইউজ করে আমাকে হচ্ছে গিয়ে প্রোডাক্টের অ্যাক্সেসটা দেবে। আচ্ছা, যখন আমি ওটিও টু কিনবো তখন আমাকে নিয়ে যাবে ওটিও থ্রি পেজে, অর্থাৎ আমার থার্ড যে আপসেলটা আছে সেই পেজে নিয়ে যাবে। এই যে ঠিক আছে, আমি না কিনে কিনে ম্যানুয়ালি যাচ্ছে, এই জন্যই বারবার লিঙ্কে ক্লিক করা লাগতেছে। আর যখন কিনবো তখন হচ্ছে কি অটোমেটিক নেক্সট পেজে নিয়ে যাবে। এই যে এই হচ্ছে আমার ওটিও থ্রি। তাহলে আমরা দেখলাম কি যে আমি একটা প্রোডাক্ট যখন আমরা হচ্ছে গিয়ে পারচেস করি একটা ফাইনালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা সিকোয়েন্সের মাধ্যমে আমাকে স্টেপ বাই স্টেপ নেক্সট প্রোডাক্টে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সেলস ফানেলের একটা ডিফল্ট প্রসেস। যে সেলস ফানেল হচ্ছে গিয়ে টোটাল একটা সিকোয়েন্স থাকে, একটা ম্যাপ থাকে, যেটা হচ্ছে গিয়ে যে ইউজার যখন প্রোডাক্ট কিনতে থাকবে তখন তাকে হয়তো আপসেলে নিয়ে যাবে, সে না কিনলে হয়তো ডাউন সেলে নিয়ে যাবে, অথবা হচ্ছে গিয়ে তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। এইরকম একটা সিকোয়েন্স থাকে। আমরা একটু এটাকে ভিজুয়ালাইজ করেও দেখবো যে এটা আসলে কীভাবে কাজ করে। তো এখানে আমি আর একটা এক্সাম্পল আছে আমাদের এখানে, এই যে এখানে এফি বা ফ্রন্ট এন্ড প্রোডাক্টের এখানে লিঙ্ক দেওয়া আছে, তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানে এই যে এগুলো লিঙ্ক দেওয়া নেই, এখানে যে এফি, তারপরে ওটিও ওয়ান, ওটিও টু, ওটিও থ্রি, ওটিও ফোর, হ্যাঁ এই সবগুলো এখানে কীভাবে কাজ করবে এটা দেওয়া আছে। ঠিক আছে, তো আচ্ছা আমি দেখি লিঙ্ক আছে লিঙ্ক নেই। ঠিক আছে, তো লিঙ্ক না থাকলে আমি কেটে দিই এটাকে। তো মূলত হচ্ছে কি আমাদের যেটা বোঝার সেটা হচ্ছে কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এখানে যে আমরা একটু এখানে ড্র করে দেখার চেষ্টা করবো যে আসলে আমাদের সেলস ফানেলটা কীভাবে মূলত কাজ করে। আচ্ছা, এই যে আমাদের
যে একটা সেলস পেজের একটা এক্সাম্পল আমরা এখানে দেখছিলাম, ঠিক আছে? যে আমরা যখন সেলস পেজে থাকবো, সেলস পেজ থেকে চেকআউট পেজে যাবে, চেকআউট পেজ থেকে আপসেল পেজে যাবে, আপসেল থেকে হচ্ছে কি আমরা কিনলে যাবে আপসেল টুতে, আর না কিনলে যাবে ডাউন সেলে। আর এখান থেকে যদি আমরা কিনি তাহলে আমাদের এখানে অর্ডার কনফার্মেশন পেজে নিতে পারি। আর যদি আমাদের ফাইনালে আরও বেশি প্রোডাক্ট থাকে, যেমনটা এই প্রোডাক্টে আছে, যেখানে ফ্রন্ট এন্ড প্রোডাক্ট বা আমাদের সেলস পেজের প্রোডাক্টটা কেনার পরে আমাদেরকে নিয়ে গেছে ওটিও ওয়ানে, আমরা যেমনটা এইখানে দেখছি, এই যে আপসেল পেজ বা ওটিও ওয়ান আমরা বলতে পারি এটাকে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের নিয়ে গেছে ওটিও টুতে, যেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে এই সিকোয়েন্সটা আছে, এই যে যদি আমরা কিনি তাহলে ওটিও টুতে নিয়ে যাবে, আর না কিনলে ডাউন সেলে নিয়ে যাবে অথবা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। আমরা এটাকে এখান থেকে স্কিপও করতে পারি, ডাইরেক্ট এখান থেকে এই ইউজারটাকে আমরা এইখানে নিয়ে যেতে পারি। এই যে আমাদের এটা নাম, এই যে এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে নিতে পারি, যে এখান থেকে আমাদের এটা, আচ্ছা আমরা এটা কেটে দিই, এটা এখান থেকে আমরা হচ্ছে গিয়ে যে এখান থেকে ড্র করতে পারি, ডাইরেক্ট এখান থেকে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এটা আমরা করতে পারি, এটা আসলে নির্ভর করে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে। এটা মূলত আমাদের ফাইনালি এরকম একটা সিকোয়েন্স থাকে। এখন আমরা যদি এই জিনিসটা গো হাই লেভেলের মধ্যে করতে চাই তাহলে আমরা কী করব? প্রথমে হচ্ছে গিয়ে আমাদেরকে কী করতে হবে, একটা সেলস ফাইনাল নিতে হবে, সেলস ফাইনাল ওয়ান হিসেবে আমি এটা সেলস ফাইনাল ওয়ান এটার নাম দিলাম। এরপরে আমি হচ্ছে গিয়ে পুরো সিকোয়েন্সটা তৈরি করবো এবার, ঠিক আছে? তো সিকোয়েন্সের প্রথম পেজ হচ্ছে গিয়ে আমাদের সেলস পেজ, সেলস পেজ, ঠিক আছে? এখানে জাস্ট ডেমো সেলস পেজ দিলাম আমি এটাকে, স্ল্যাক। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে সেকেন্ড পেজটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের অর্ডার পেজ, চেকআউট পেজ, চেকআউট পেজ, এটাকে দিলাম ডেমো চেকআউট পেজ, এই দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাদের ওটিও ওয়ান থাকবে, আচ্ছা এখানে থাকবে আমাদের ওটিও ওয়ান, ওটিও, অথবা আমরা আপসেলে বলতে পারি, ডেমো ওটিও ওয়ান দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে, এটাকে আমি ডাউন সেল দিই, ডাউন সেল ওয়ান ডেমো, ডাউন সেল ওয়ান পাথ। তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে একটা আপসেলের পর একটা ডাউন সেল দিই, এখন আমরা হচ্ছে গিয়ে আর একটা আপসেল দেব, আপসেল, আচ্ছা ওটিও বা আপসেল যে কোনো নামে আমরা বলতে পারি, যে আমি 2 দিয়ে রাখলাম, আপসেল টু, এখানে দিলাম ডেমো আপসেল টু, এটা দিলাম, আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে আমরা এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে এই সিকোয়েন্সটা আরো অনেক বড় করতে পারি চাইলে। আমরা এখানে আর একটা আপসেল দিই, আপসেল আপসেল থ্রি আপসেল থ্রি, আচ্ছা এখন এখানে এই যে সিকোয়েন্সটা, এটা আমরা আমাদের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যতটা খুশি বড় ছোট এটা করতে পারি। দেখা গেছে এখানে একটা প্রোডাক্ট থাকবে, তারপরে হচ্ছে কি এটার মধ্যে একটা প্রোডাক্ট, এটার মধ্যে একটা, এটার মধ্যে একটা, এটার মধ্যে একটা। তো এটা আসলে আমাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি থাকবে বা আমরা হচ্ছে গিয়ে যে ক্লায়েন্টের কাজ করবো তার যে প্রোডাক্ট আছে বা যে সে যেভাবে ফাইনালের সিকোয়েন্সটা করতে চাচ্ছে সেই হিসেবে আমরা করব। মূলত আমাদের বোঝার দরকার হচ্ছে যে এখানে টেকনিক্যাল যে সেট আপটা সেটা একটু বোঝার দরকার। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে
সেলস পেজগুলো যেরকমটা হয় এরকম লম্বা পেজ, এই পেজগুলো বানানোর যে অভ্যাস, সাধারণত দেখা যায় যে প্রথম প্রথম কাজ করলে কি হবে, একটা লম্বা পেজ দেখলে আসলে ঘাবড়ে যাওয়ার একটা বিষয় থাকে যে এত বড় পেজ কিভাবে বানাবো। ঠিক আছে, তো আসলে এরকম ব্যাপার না। এই যে আমি যেটা এক্সাম্পল দেখাইছিলাম এখানে, যে লোকজন কিন্তু এরকম লম্বা লম্বা বড় বড় পেজ তৈরি করে বসে আছে, অলরেডি হাজার হাজার পেজ এরকম আছে, পাওয়া যাবে যে এরকম ইউজ করে। তো সাধারণত এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এই সেলস পেজগুলো ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে কি এরকম করবো। তো এরপরে আমাদের এখানে কিছু সেট আপ আছে, সেই সেট আপগুলো আমরা আসলে করার চেষ্টা করবো যে আসলে বিষয়টা কিভাবে, ব্যাক এন্ডে কিভাবে কাজ করে। ফ্রন্ট এন্ডে তো আমরা দেখলাম যে আমরা সেলস পেজ থেকে চেক আউট পেজে যাই, চেক আউট পেজ থেকে আপসেল 1 বা আপসেল 2, আপসেল 3, এভাবে আমরা সিকোয়েন্স অনুযায়ী যাই। তাহলে আমাদের এই পুরো জিনিসটা কিভাবে আমাদের ব্যাক এন্ডে কিভাবে কাজ করে, অর্থাৎ আমাদের পেমেন্ট প্রসেসিং কিভাবে হয়, প্রোডাক্ট কিভাবে আমরা তৈরি করতে পারি, প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি, কিভাবে আপসেল সেট করতে পারি, ডাউনসেল সেট করতে পারি, আমরা কিভাবে যে অর্ডার বাম্প দরকার হলে সেই অর্ডার বাম্প কিভাবে আমরা সেট করতে পারি। তো অর্ডার বাম্প যেটা, সেটা হচ্ছে কি এখানে এই প্রোডাক্টে অর্ডার বাম্প নেই। তো অর্ডার বাম্পের বিষয়টা আমি একটু বলে দিই এখানে, যেটা হচ্ছে যে আমি যখন চেক আউট পেজে আসবো, চেক আউট পেজে আমাদের যে মেইন প্রোডাক্ট থাকবে, সেই মেইন প্রোডাক্টের পাশাপাশি আমাদের আরেকটা সেকেন্ডারি প্রোডাক্ট থাকবে। যেমনটা আমি যদি এইখানে দেখাই, আমাদের এখানে একটা সেলস পেজ আমি দেখাই, এই যে ওয়েবসাইটটা আছে, আমি যদি এখান থেকে প্রাইসিং সেকশনে যাই, প্রাইজিং সেকশনে আসলাম। প্রাইজিং সেকশনে এসে আমি যদি এখানে একটা বাটন ক্লিক করি, যেমন আমি হচ্ছে মান্থলি প্যাকেজের বাটনটা ক্লিক করলাম, তো এখানে এসে দেখা গেছে যে আমার যে মান্থলি যে প্যাকেজটা আছে $47, এইটা সিলেক্ট হয়ে গেছে। এবং এখানে আরও দুইটা প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে কি ইয়ারলি একটা প্ল্যান আছে, একটা লাইফ টাইম প্ল্যান আছে, দুইটা প্ল্যান আছে আরও। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের এই যে তিনটা প্রোডাক্টের একটা তো আমরা সিলেক্ট করলাম যেটা আমরা কিনবো, কিন্তু এখানে আর একটা অপশন এখানে দেখা যেতেছে, এই যে, ঠিক আছে, এইখানে একটা অপশন দেখা যাইতেছে, যে অপশনটা এখানে একটা যে অ্যারো চিহ্ন হয়েছে আপ ডাউন করতেছে, ঠিক আছে, ব্লিঙ্ক করতেছে, যে এবং হচ্ছে আনলক আনলিমিটেড স্ক্রিপ্ট ইনস্টলেশন সার্ভিস। ঠিক আছে, এখানে $97 পার মান্থ। তো আমি হচ্ছে গিয়ে যেটা বিষয় সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি অর্ডার বাম্প। অর্থাৎ আমরা যখন একটা ইনিশিয়াল যে প্রোডাক্ট সেল করবো, সেই প্রোডাক্টের সাথে আমরা হচ্ছে গিয়ে আরেকটি প্রোডাক্ট অফার করব, এবং সেটা আমাদের যে চেক আউট পেজ সেটার মধ্যে, এবং এটা একটা অপশনাল, একটা এডিশনাল প্রোডাক্ট, চাইলে কাস্টমার কিনতেও পারে, নাও কিনতে পারে। এটা আসলে মানে কনফার্ম কেনাই লাগবে এরকম কিছু না, ম্যান্ডেটরি কোনো বিষয় না। এটা জাস্ট হচ্ছে গিয়ে তাকে একটা অপশনাল এক্সট্রা অফার আমরা করলাম, যে ঠিক আছে তুমি আমার এই প্রোডাক্টের সাথে এইটাও নিতে পারো। ঠিক আছে, জাস্ট এটা। এখন সে যদি এখানে যে চেক মার্ক আছে এটা ক্লিক করে, ক্লিক করলে দেখা যাবে যে তার চেক আউট পেজ আপডেট হয়ে গেছে। এই যে এখানে তার যে মান্থলি যে প্রোডাক্টটা সে সিলেক্ট করছে, আমাদের অর্ডার বাম্প, সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। ঠিক আছে, এবং সে যদি চায় যে না আমি কিনবো না, সে এই টিক চিহ্নটা উঠাই দিলে এখান থেকে এই অপশনটা চলে যাবে। সে যখনই এটাকে দিবে, দিয়ে যদি সে এখানকার কার্ড ইনফরমেশন দিয়ে হচ্ছে গিয়ে সে চেক আউটটা কমপ্লিট করে, তাহলে তাকে এই যে $144 টোটাল চার্জ করা হবে। আর যদি সে এটা না নেয়, শুধু তাকে $47 চার্জ করা হবে, এবং সেটা মান্থলি রিকিউরিং হিসেবে, যে প্রতি মাসেই তার কাছ থেকে $47 কেটে নেবে। এই হচ্ছে গিয়ে একটা মানে এক্সাম্পল, যেটাকে আমরা অর্ডার বাম্প বলি। ঠিক আছে, অর্ডার বাম্পের একটা এক্সাম্পল এটা। আচ্ছা, আমরা ব্যাকে যাই, ব্যাক থেকে গিয়ে যেটা বলছিলাম যে আমাদের সিকিউরিটি পেজের মধ্যে অর্ডার বাম্প থাকতে পারে। এরপর হচ্ছে কি আপসেল 1, আমাদের যেটা ওটিও 1 বলি, আপসেল 1 বলি, এটা হচ্ছে চেক আউট করলে এই পেজে নিয়ে যাবো। সে চেক আউট করার পরে যখন আপসেল পেজে আসবে, আপসেল পেজে আমাদের অপশন থাকবে যে চাইলে সে আপসেলটা কিনতে পারে অথবা সেটাকে স্কিপ করতে পারে। যদি স্কিপ করে তাহলে আমরা ডাউনসেলে নিয়ে যাব, আর যদি সে আপসেলটা কিনে তাহলে আমরা ডাউনসেলটাকে স্কিপ করে আমরা তাকে আপসেল 2-তে নিয়ে আসবো। তো এই যে সিস্টেমটা, এই যে প্রসেসটা, এইটা হচ্ছে কি আমাদের সেট আপ করতে হবে। তো আমরা এখানে খুব বেসিকভাবে আমরা পেজ ডিজাইন করবো না, কিন্তু পেজ ডিজাইনের জন্য আমরা হচ্ছে গিয়ে যে লিঙ্ক দিয়ে দেবো সেইগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে এসে জাস্ট বেসিকভাবে আমি সিকোয়েন্সটা বোঝানোর জন্য এখানে কিছু এলিমেন্ট অ্যাড করবো। সেটা হচ্ছে যেমন পেজটা খুলুক,
আমি একটা ফুল সেকশন নিলাম, একটা হেডলাইন নিলাম, একটা সাব হেডলাইন নিলাম, একটা ভিডিও নিলাম, নিচে একটা কল টু অ্যাকশন নিলাম, বাটন, এই যে বাটন। আচ্ছা আমি এটাকে একটু ছোট করি দেখার সুবিধার্থে, এটাকে 80% করে দেবো বা 85%, ঠিক আছে। তারপরে বাটনটাকে ফুল ওয়েট করে দেব, আচ্ছা। তারপরে আমরা এখানে বাটন টেক্সটটা চেঞ্জ করে দেব, এখানে লিখবো ওয়েট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, এই টেক্সটটা দিয়ে দেবো। টেক্সটটাকে একটু বড় করবো কম্পিউটারের জন্য, তারপরে বোল্ড করব। আর মোবাইলের জন্য আমরা দেখি কতটুকু রাখা যায়। মোবাইলের জন্য আমরা হচ্ছে, আচ্ছা মোবাইলের জন্য আমরা এখান থেকে একটু ছোট করবো 22 থেকে, আচ্ছা ঠিক আছে। আর আমরা এখানে সাব টেক্সট দিই আর কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা আমরা এখানে যেটা করবো যে এই যে বাটনটা আছে, বাটনে আমরা হচ্ছে গিয়ে একটা অ্যাকশন দেবো, সেটা হচ্ছে বাটন অ্যাকশন। যে এখানে একটা অপশন আছে, বাটন অ্যাকশনটা থাকবে আমাদের নেক্সট স্টেপ। অর্থাৎ নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমাদের চেক আউট, অর্থাৎ যখন কেউ আমাদের সেলস পেজে আসবে, সেলস পেজে এসে যখন এই বাটনে ক্লিক করবে তাকে আমরা নিয়ে যাব আমাদের নেক্সট স্টেপে, যেটা হচ্ছে আমাদের চেক আউট পেজ। বাস হয়ে গেল আমাদের এইটুকু, আমাদের সেলস পেজটা এখানে আমরা করলাম। আচ্ছা এরপরে সেলস পেজটার পরে আমরা যাবো চেক আউট পেজে। চেক আউট পেজে গিয়ে আমরা এডিট ওপেন করি। আচ্ছা এখানে আমরা হচ্ছে কিছু এলিমেন্ট নেই, হেডলাইন নেই, সাব হেডলাইন নেই, তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে একটা আরেকটা কলাম নেব, যেটা হচ্ছে কি আমরা একটা 1 কলাম নিতে পারি অথবা 2 কলাম নিতে পারি, ঠিক আছে। 2 কলাম নিলাম, নিয়ে এর ভিতরে হচ্ছে কি আমরা অর্ডার ফর্ম দেব। অর্ডার ফর্ম, এই যে এখানে অর্ডার ফর্মের ক্ষেত্রে এখানে দুটো অপশন আছে, একটা 2 স্টেপ অর্ডার ফর্ম, একটা হচ্ছে 1 স্টেপ অর্ডার ফর্ম। আমরা একটু দেখি জাস্ট ডিজাইনগুলো কীরকম। এটা হচ্ছে আমাদের 1 স্টেপ অর্ডার ফর্ম। আমরা যদি 2 স্টেপ অর্ডার ফর্ম নিই তাহলে এটা হচ্ছে আমাদের 2 স্টেপ অর্ডার ফর্ম, ঠিক আছে। আমি এটাকে একটু, আচ্ছা এই যে এখন আমরা পাশাপাশি দুইটা অর্ডার ফর্ম দেখি। এখানে কি আছে যে আমাদের 1 স্টেপ অর্ডার ফর্মে আমাদের যে বিলিং ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কার্ড ইনফরমেশন এবং হচ্ছে গিয়ে প্রোডাক্টের যে ইনফরমেশন সব কিছু এক জায়গায় দেখা যাচ্ছে, এক পেজে। হ্যাঁ, তারপরে আমাদের কমপ্লিট চেক আউট, অর্থাৎ আমাদের কোনো সেকেন্ড স্টেপ নেই। কিন্তু 2 স্টেপ অর্ডার ফর্মের ডিফারেন্সটা হচ্ছে যে এখানে বিলিং এবং শিপিং ইনফরমেশনগুলো তারা প্রথম প্রোভাইড করবে, এবং যখন বাটনে ক্লিক করবে, বাটনে ক্লিক করার পরে তাকে হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপে নেবে, যেখানে হচ্ছে গিয়ে সে কার্ড ইনফরমেশন এবং প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পাবে। অর্থাৎ কার্ড ইনপুট করার যে ইনফরমেশন অপশনগুলো, ইনপুট ফিল্ড, সেটা দেখবে, এবং হচ্ছে গিয়ে প্রোডাক্টের ইনফরমেশন দেখবে। আমি যদি একটু এখানে এক্সাম্পল দেখানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে এখানে এই যে স্টেপ 2তে যাই, এই যে এখানে আসছে, অর্থাৎ সে স্টেপ 1 কমপ্লিট করবে, তারপরে গিয়ে তাকে স্টেপ 2তে নিয়ে যাবে। ফর্মটা হচ্ছে একটু ডিফারেন্ট। অর্থাৎ আমরা 1 স্টেপ ফর্মে কী করবো যে সব ইনফরমেশনগুলো একসাথে ক্যাপচার করবো, প্রোডাক্ট ইনফরমেশন দেখাবো, তাকে কার্ড ইনপুট করার অপশন দেবো, এবং সে প্রসেসটা কমপ্লিট করতে পারবে। একটা 1 স্টেপে সব কমপ্লিট। আর এখানে যেটা সেটা হচ্ছে কি যে 2 স্টেপ অর্ডার ফর্মে তার ইনফরমেশনগুলো আমরা প্রথমে নেব, এরপর হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপ তাকে হচ্ছে গিয়ে আমরা তার কেনার যে অপশনটা, সেখানে সে প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পাবে, তারপরে হচ্ছে গিয়ে যে কার্ড ইনপুট করতে পারবে, সব কিছু এখানে সেকেন্ড স্টেপে করবে। এখন এইটা আসলে করার কারণ কি? দেখা গেছে যে যদি আমি কম্পারেটিভলি জাজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে তাহলে 1 স্টেপ ফর্মই ভালো, যেটাতে আমি ক্লায়েন্ট একবার আমার হচ্ছে গিয়ে ইনফরমেশনগুলো দিয়ে প্রসেসটা কমপ্লিট করতে পারে। তাহলে আমি এই 2 স্টেপ যে প্রসেসটা আছে বা অর্ডার ফর্ম আছে, সেটা আমি কেন ইউজ করবো? এটা আমার আসলে কেন দরকার? এটার উত্তরটা হচ্ছে গিয়ে হয় কি যে লোকজন যখন কোনো কিছু পারচেস করতে আসে, তো সে সব ক্ষেত্রে তার পারচেসটা কমপ্লিট করে না, ঠিক আছে। তো সে দেখা গেছে যে এখানে ইনফরমেশনগুলো দিছে, দেওয়ার পরে সে হয়তো যখন অর্ডারটা কমপ্লিট করবে, সে এসে তার ইনফরমেশনটা এখানে দিল না, অথবা
সে পারচেসটা কমপ্লিট করলো না, অথবা এমন হতে পারে যে সে যে ইনফরমেশনগুলো এখানে দিছে, দেওয়ার পরে যখন সে কার্ডটা মানে এখানে দিল, কার্ড দেওয়ার পরে হয়তো তার কার্ডে ব্যালেন্স নাই এনাফ, অথবা কার্ডটা ডিক্লাইন হয়ে গেছে, বা যে কোনো কারণে ওই কার্ডটা দিয়ে সে পেমেন্টটা প্রসেস করতে পারলো না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হবে কি, আমরা এইখানে যেহেতু আমাদের এই যে বাটনের অ্যাকশনটা কমপ্লিট হয় না, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে ডাটাগুলো সেখানে ইনপুট করছে, সেই ডাটাগুলো আমরা পাবো না। তা টুইস্ট প্ল্যাটফর্মে কী হবে, যে সে যখন অর্থাৎ প্রথম স্টেপটা কমপ্লিট করবে, এই স্টেপটা কমপ্লিট করবে, এই ডাটাগুলো ক্যাপচার হয়ে যাবে এবং আমাদের সিস্টেমে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, অর্থাৎ তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, ফোন নাম্বার, তারপর হচ্ছে তার অ্যাড্রেস, সব কিছু হচ্ছে গিয়ে তা আমাদের সার্ভারে অ্যাড হয়ে যাবে। এবং সে সেকেন্ড স্টেপে গিয়ে কোনো কারণে যদি সে পারচেসটা কমপ্লিট না করে, অথবা তার কার্ড ডিক্লাইন হচ্ছে, যে কোনো কারণে সে পারচেস কমপ্লিট করতে পারে না, অথবা সে ইচ্ছে করেই করে না, তাহলে আমরা পারচেস না করতে পারলেও এই কাস্টমারের ডাটাটা আমাদের কাছে আছে, এবং আমরা কী করতে পারি, তাকে অ্যাবান্ডন কার্ড হিসেবে তাকে ফলো আপ ইমেল পাঠাতে পারি। দেখা গেছে যে আমি সে পারচেসটা কমপ্লিট করতে না পারলে আমি 1 ঘন্টা পরে তার কাছে একটা মেল দিলাম যে তুমি তো এই প্রোডাক্টটা কিনতে চাইছিলে, পারচেসটা কমপ্লিট করতে পারবে না, তুমি একটা লিঙ্ক দিলাম যে ঠিক আছে এই লিঙ্কে যাও, এই লিঙ্কে গিয়ে তুমি পারচেসটা কমপ্লিট করো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কনভার্সন রেটটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, যে আমি ওয়ান স্টেপ অর্ডার ফর্মটা সিম্পল, বাট আমি হচ্ছে গিয়ে যদি টু স্টেপ অর্ডার ফর্ম ইউজ করি, সেক্ষেত্রে আমাদের যে মানে পারচেস রেশিও বা সেলের যে রেশিওটা থাকে, অর্ডার ভ্যালুটা থাকে, সেটা বেড়ে যায়। ঠিক আছে, এই জন্য অনেক সময় দেখা যায় যে লোকজন কী করে, যে টু স্টেপ অর্ডার ফর্ম ইউজ করে। ঠিক আছে, আবার কখনো কখনো দেখা যায় যে ওয়ান স্টেপ অর্ডার ফর্ম ইউজ করে। তো এটা আসলে তার মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে মানে প্রোডাক্টের ধরন, এইসবের উপর আসলে ডিপেন্ড করে যে আসলে কী ধরনের প্রোডাক্ট। ঠিক আছে, তো এটা আমাদেরকে হচ্ছে কি ক্লায়েন্ট ঠিক করে দেবে যে আমরা ওয়ান স্টেপ অর্ডার ফর্ম ইউজ করবো নাকি টু স্টেপ অর্ডার ফর্ম ইউজ করবো। এটা আমাদেরকে ক্লায়েন্ট বলে দেবে যে ঠিক আছে তুমি আমার অর্ডার ফর্ম হিসেবে টু স্টেপ অর্ডার ফর্ম ইউজ করো। অথবা কোনো ক্লায়েন্ট যখন বুঝতে পারবে না, সেক্ষেত্রে আমরা তাকে গাইড করবো যে ঠিক আছে তোমার এই প্রোডাক্ট অনুযায়ী আসলে টু স্টেপ অর্ডার ফর্ম ইউজ করা উচিত বা ওয়ান স্টেপ অর্ডার ফর্ম ইউজ করা উচিত। তো আমি জাস্ট এই দুইটা জিনিসের ডিফারেন্ট আর কি বোঝানোর চেষ্টা করলাম। তো এখন আমরা ওয়ান স্টেপ অর্ডার ফর্মটাই এখানে ইউজ করবো। কেটে দিই, কেটে দিয়ে এটাকে ছোটো করি, 60 করে সুন্দর দেখানোর জন্য। আচ্ছা, এখানে আমি যেটা করব, এটাকে একটু কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য আমি যাবো অ্যাডভান্সে, সেকশন। আচ্ছা, আসলে এখান থেকে আমি হচ্ছে গিয়ে যে বাটন সাইজ আমি একটু বড় করলাম, এই যে বাটনের সাইজটা বড় করলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে আর কিছু ডিজাইন চেঞ্জ করবো না, আমি যেটা করবো সেটা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে এই যে আমার এখানে ফুল নেম ভ্যালিডেশন, এটা আমি রাখবো কি না, ঠিক আছে, সেটা আমি সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে যে ফোন নাম্বারটা আমি শো করবো নাকি হাইড করে রাখবো, যে ফোন নাম্বারটা চলে গেছে এখান থেকে অপশনটা। ঠিক আছে, তারপরে যে শো হাইড শিপিং, আমি শিপিং ইনফরমেশনটা এখানে রাখবো কিনা, এই যে আমি এখান থেকে এটাকে হাইড করলে এই যে শো শিপিং দিলে আমার এই যে শিপিংয়ের ফর্মটা দেখা যায়, আর হাইড শিপিং দিলে যে শিপিংয়ের ফর্মটা চলে গেছে। ঠিক আছে, তারপরে যে কোম্পানি নেম, এই যে আমি এটাকে কোম্পানি নেমটা দেখাবো কিনা, জাস্ট আমি কী করলাম, এখন আমার ফর্মটাকে সিম্পল করে ফেললাম। এখন কাস্টমার কী করতে হবে, তার ফুল নেম, ইমেল অ্যাড্রেস এবং কার্ড ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট প্রসেস কমপ্লিট করতে পারবে। এটা সাধারণত হয় কি, যে আমরা যখন ডিজিটাল প্রোডাক্ট সেল করি, যেমন বিভিন্ন ধরনের সফটওয়্যার হতে পারে, অথবা হচ্ছে গিয়ে যে কোনো কোর্স বা এরকম ধরনের যে ডিজিটাল প্রোডাক্টগুলো হয়, সেগুলো যখন সেল করি, তখন আমাদের আসলে কাস্টমারের যে ফুল অ্যাড্রেস, এইসব জিনিসের দরকার হয় না, বিলিং ইনফরমেশন, এগুলো নর্মালি দরকার হয় না। তো সেক্ষেত্রে আমরা এরকমভাবে ফর্মটাকে সিম্পল করে দিই, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, তারপর তার কার্ড ইনফরমেশনের অপশন। হ্যাঁ, এইটা রাখলে আমাদের মোটামুটি হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো কাস্টমারদের কাছে যখন আমরা একটা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবো, যেমন আমরা একটা বই সেল করবো, তো সেক্ষেত্রে হবে কি, বইটা হচ্ছে গিয়ে তার কাছে পাঠিয়ে দিতে হবে, তার ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখান থেকে এই যে শিপিং ইনফরমেশনটা এখানে রাখতে হবে, যাতে করে সে কী করতে পারে, তার শিপিং ইনফরমেশনটা এখানে দিতে পারে, যেমন হচ্ছে গিয়ে তার ফুল অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, তার স্টেট, তার জিপ কোড, সবগুলো আমাদের এখানে দিতে পারে, এবং আমরা এই ঠিকানায় তার কাছে বইটা পাঠিয়ে দেবো, কুরিয়ারের মাধ্যমে হোক বা যে কোনো মেথডে হোক। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে মানে কারণ যে শিপিং ইনফরমেশন অনেক সময় ইউজ করা হয়, অনেক সময় ইউজ করা হয় না। তো এই ক্ষেত্রে আমরা এটাকে হাইড করে রাখলাম জাস্ট সিম্পলিসিটির জন্য। আচ্ছা, এরপরে
এখানে আমাদের আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের যখন পারচেস কমপ্লিট করবে, এখানে আমাদের সেল অ্যাকশন কি হবে, অর্থাৎ আমরা পারচেস কমপ্লিট করার পরে তাকে কোথায় নিয়ে যাব। আমাদের এখানে এই যে অপশন আছে, এটা ইউআরএল নিয়ে যেতে পারি, একটা কাস্টম পেজে নিয়ে যেতে পারি, অথবা আমাদের ফাইনালি নেক্সট স্টেপে নিতে পারি, অথবা হচ্ছে গিয়ে আমরা অন্য আরেকটা স্টেপ সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো স্টেপ স্কিপ করতে চাই, যে এখানে কিন্তু আমাদের ফাইনালের যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা দেখা যাচ্ছে, সেলস পেজ আছে, তারপরে যে আমরা এখন অর্ডার ফর্মে আসি বিতে অর্ডার ফর্মটা দেখাচ্ছে না, তারপরে হচ্ছে গিয়ে আপসেল ডাউনসেল যে আমাদের সিকোয়েন্স। তো আমরা কি করবো, যে আমাদের যে প্রথম যে অর্ডার ফর্মটা আছে, অর্ডার ফর্ম থেকে আমরা নিয়ে যাব তাকে নেক্সট পেজে, জাস্ট হচ্ছে গিয়ে আপসেল ওয়ানে নিয়ে যাবে। এই জন্য আমরা এখানে সিলেক্ট করব গো টু নেক্সট পেজ। অর্থাৎ এখন যখন হচ্ছে গিয়ে কাস্টমার এই প্রোডাক্টটা কমপ্লিট করবে পারচেস, অর্থাৎ চেক আউট কমপ্লিট করবে, তখন হচ্ছে গিয়ে সে বাই ডিফল্টভাবে ওটিও ওয়ানে চলে যাবে, অর্থাৎ রিডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাকে সেভ করলাম। তো এটা আসলে আমি জাস্ট খুব বেসিকভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে আরও অনেক অ্যাডভান্স ধরনের ফাংশনালিটি বা আরও অনেক অ্যাডভান্স কাজ করা যায়, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পুরো সিকোয়েন্সটা আগে একটু ক্যাপচার করা, এটাকে আসলে বুঝতে পারা যায় আসলে এই প্রসেসটা কীভাবে কাজ করে, টেকনিক্যালি কীভাবে কাজ করে, তারপরে কিছু মার্কেটিং রিলেটেড বিষয় থাকে, তারপরে হচ্ছে কি আদার্স অনেক বিষয় থাকে। তো আমরা আসলে ব্যাক এন্ডের টেকনিক্যাল যে প্রসেসটা সেটা আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম যে আমাদের চেকআউট ফর্মটা হয়ে গেছে। আচ্ছা, আমরা আসি এখন আমরা এখান থেকে পরের পেজে যাই। এই পেজে যাওয়ার আগে আমাদের কিছু কাজ আছে, আমরা সেটা করতে পারি। এখানে যদি আমরা অর্ডার বাম্পের কথা বলছিলাম, যদি আমরা অর্ডার বাম্প অ্যাড করতে চাই তাহলে আমরা সেটাও এখান থেকে করতে পারি। ঠিক আছে, অর্ডার বাম্প যদি অ্যাড করতে চাই, এই যে এখানে দেখা যাবে যে অপশন আছে অর্ডার বাম্প, এই যে অর্ডার বাম্পের অপশন আছে। আমরা যেটাকে এই যে টোগল আছে, টোগলটাকে অন করি, তাহলে আমাদের অর্ডার বাম্পের অপশন আসবে। এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে অর্ডার বাম্পটা সিলেক্ট করতে পারবো। আমরা এটা আপাতত করতেছি না, আমরা জাস্ট এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে প্রোডাক্ট সেট করতে হবে। এখন আমাদের এই যে পেজটা আছে, এই পেজে কিন্তু আসলে কোনো প্রোডাক্ট নাই। ঠিক আছে, আমি যদি এটাকে প্রিভিউ করি তাহলে দেখা যাবে যে একটা মানে জাস্ট একটা এমটি পেজ এখানে আসবে, এই যে কিছুই নাই কিন্তু এখানে। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রোডাক্ট নাই, নো প্রোডাক্ট অ্যাভেলেবেল। ঠিক আছে, আমাদের কোনো প্রোডাক্ট নেই, তাহলে আমাদের যে প্রোডাক্ট অ্যাড করতে হবে এখানে, তো সেজন্য আমরা কী করবো, ব্যাগে যাবো, এখান থেকে ব্যাগে গিয়ে আমাদের যে চেকআউট ফর্ম আছে এখান থেকে আমরা যাবো হচ্ছে কি এই প্রোডাক্টের একটা অপশন আছে, এখানে যাব। এখানে গিয়ে আমরা অ্যাড প্রোডাক্টে যাব। অ্যাড প্রোডাক্টে গিয়ে আমাদের যে অলরেডি হাই লেভেলের মধ্যে যদি প্রোডাক্ট ক্রিয়েট করা থাকে আমরা সেটা ইউজ করতে পারি। এই যে এখানে প্রোডাক্ট সিলেক্টের অপশন চলে আসছে। আর যদি আমাদের না থাকে তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ নিউ প্রোডাক্ট বাই ক্লিকিং হেয়ার, এখানে আমি ক্লিক করলে আমাকে প্রোডাক্টের পেজে নিয়ে যাবে, এবং এখান থেকে এই যে ক্রিয়েট প্রোডাক্ট বাটনে ক্লিক করে আমি এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখানে যে প্রোডাক্টের নাম, ডিসক্রিপশন, প্রোডাক্টের ছবি, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে যে প্রাইজিং, যেটা প্রাইজিং কীরকম হবে, রিকিউরিং বা ওয়ান টাইম হবে। ওয়ান টাইম মানে কি, সে একবারই টাকা দিবে, এরপর সে তার প্রোডাক্ট পেয়ে যাবে। রিকিউরিং মানে হচ্ছে গিয়ে সে মান্থলি রিকিউরিং হতে পারে, যেমন আমি $47 চার্জ করবো। ঠিক আছে, আমি মান্থলি করতে পারি, উইকলি করতে পারি, ডেইলি, অথবা আমি কাস্টম কোনো পিরিয়ডে করতে পারি। যেমন আমি যদি মান্থলি করি, এখানে রিকারিং মান্থলি সেট আপ করি, তাহলে কী হবে, ওই কাস্টমার $47 প্রতি মাসে সে পে করবে যতক্ষণ পর্যন্ত সেই প্রোডাক্টের অ্যাক্সেসটা চাইবে। যেমন এগুলো সাধারণত এখন সফটওয়্যার অথবা কোনো মেম্বারশিপ প্রোডাক্ট সেল করে, দেখা গেছে আমি একটা কোর্স সেল করতেছি, বা আমি কোনো এটা মানে লং টাইম প্রসেসের একটা সিকোয়েন্সিয়াল একটা প্রোডাক্ট বা আমি একটা সার্ভিস প্রোভাইড করতেছি, সেক্ষেত্রে হচ্ছে কি আমি এরকম রিকিউরিং সেল করি। আর যদি আমি ওয়ান টাইম কোনো প্রোডাক্ট সেল করি, যে ঠিক আছে সে একবার কিনবে, এবং একটা বই, যেটা আমি উদাহরণ দিলাম তখন, একটা বই কিনলে সেটা আসলে বইয়ের সাবস্ক্রিপশন মান্থলি বেসিস হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করবে, সে ওয়ান টাইম প্রোডাক্টের প্রাইস দেবে, প্রাইস দিয়ে সে বইটা নিয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমি সেটা না করি, আমি যদি হচ্ছে গিয়ে রিকিউরিং করতে চাই, তাহলে আমি এখানে রিকিউরিং সেট করবো, সেট করে আমি প্রাইস সেট করবো। এইভাবে আমি হচ্ছে কি এখান থেকে একটা প্রোডাক্ট করতে পারি। তারপরে ভেরিয়েন্টের একটা ব্যাপার আছে, যে আমি যদি যে ফিজিক্যাল প্রোডাক্টস সেল করি, সেক্ষেত্রে প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকতে পারে। ভেরিয়েন্ট কীরকম হয়, যে বিষয়টা হচ্ছে আমি একটা টি শার্ট সেল করতেছি, টি শার্টটা তো আসলে বিভিন্ন সাইজের হতে পারে, কোনো এক্সেল হতে পারে, এল হতে পারে, অথবা হচ্ছে গিয়ে এস হতে পারে, এম হতে পারে, এরকম বিভিন্ন সাইজের যার যার
অনুযায়ী সে তার বিভিন্ন সাইজটা নিবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি এখানে প্রোডাক্টের ভেরিয়েন্ট সেট করতে পারি, যে 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 ধরনের ভেরিয়েন্ট দরকার সে সেই ভেরিয়েন্টটা নিবে। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে যদি ভেরিয়েন্ট সেট করি, এই যে এখানে আমাদের অপশন চলে আসছে। ঠিক আছে, আমরা ভেরিয়েন্টের প্রাইস সেট করতে পারি এবং অ্যাভেলেবেল কোয়ান্টিটি সেট করতে পারি, যে আমাদের কাছে এম সাইজের কয়টা টি শার্ট আছে, আমাদের কাছে এল সাইজের কয়টা টি শার্ট আছে, এস সাইজের কয়টা টি শার্ট আছে। আমরা এখানে ইনভেন্টরিটা সেট করতে পারি, তারপরে কোনটার কি প্রাইস হবে সেটা সেট করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে দরকার হয় না, ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে নর্মালি আমাদের এটা লাগে। তারপরে হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন লিস্টিং, এগুলো হচ্ছে কি অপশনাল। আমরা চাইলে এখানে প্রোডাক্টের নাম, ডিসক্রিপশন বা প্রোডাক্টের যে স্ল্যাগ থাকবে সেগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে পারি। আমরা এখান থেকে চলে যাই, প্রোডাক্ট আমরা তৈরি করবো না, প্রোডাক্ট আমাদের অলরেডি তৈরি করা আছে সেটা আমরা ইউজ করবো। জাস্ট এটা আমি দেখাই এই সময় কীভাবে প্রোডাক্ট তৈরি করতে পারি। আচ্ছা, এখানে সেলস ম্যানেজারটা ছিল, চেকআউট স্টেপে আসবো। চেকআউট স্টেপে এসে আমরা ওই যে প্রোডাক্ট তৈরি করছি সেইখান থেকে এখানে আমরা প্রোডাক্ট করবো। আমি যদি এখানে একটা এই যে মাই অ্যামেজিং বুক এই নামে একটা প্রোডাক্ট আমার তৈরি করা আছে, আমি এটা নিলাম। এখান থেকে এই যে দিলাম, আমার প্রোডাক্টের প্রাইসিংটা সিলেক্ট করার সাথে সাথে আমি হচ্ছে কি এখানে মাই অ্যামেজিং যে প্রোডাক্ট নাম সেটা চলে আসছে। আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখা যাবে যে আমাদের এইখানে এই যে প্রোডাক্টটা চলে আসছে। আমাদের প্রোডাক্টের প্রাইস কত, $1। ঠিক আছে, এবং সেটা ওয়ান টাইম, এই যে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এখানে ইন্টারনাল প্রোডাক্ট আইডি একটা আইডি আছে, এটা আমাদের পরে কাজে লাগবে, এটা আমাদের এখন দরকার নেই। তাহলে আমরা কী করলাম, আমাদের ফাইনালে একটা প্রোডাক্ট সেট করলাম। এখন আমি যদি এখানে দেখি, যদি পেজটাকে রিলোড দিই, তাহলে দেখা যাবে যে ওই প্রোডাক্টটা এখানে চলে আসছে, এই যে মাই অ্যামেজিং বুক। ঠিক আছে, প্রাইস কত, $1। এখন আমি এখানে কী করতে পারি, কার্ডের ইনফরমেশন প্লাস আমার ফুল নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে প্রসেস কমপ্লিট করলে এই প্রোডাক্টের যে পেমেন্টটা, সেই পেমেন্টটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাইপে চলে আসবে। ঠিক আছে, স্ট্রাইপে চলে আসবে। এটা হচ্ছে গিয়ে মানে সিস্টেম। স্ট্রাইপ ইন্টিগ্রেশনের বিষয়গুলো আমরা আরও পরে দেখব, কিন্তু এখানে আমরা জাস্ট দেখিতেছি সেট আপটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, স্ট্রাইপ ইন্টিগ্রেশন, তারপরে এসএমটিপি ইন্টিগ্রেশন, আরও অনেক কিছু ইন্টিগ্রেশনের বিষয় আছে, ওগুলো আমরা আস্তে আস্তে পরে শিখবো। আচ্ছা, এগুলো আমাদের চেকআউট। চেকআউটে আমরা কী করলাম, আমরা নেক্সট পেজ সিলেক্ট করলাম, অর্থাৎ আমাদের আপসেল ওয়ানে চলে আসবে। আচ্ছা, আপসেল ওয়ানে যখন আমরা কাজ করব তখন আমাদের এখানে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিই। ঠিক আছে, আপসেল ওয়ানের জন্য আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিই। জাস্ট এখান থেকে একটা প্রোডাক্ট আমি ইয়ে করি, যেমন ডোমেস্টিক শিপিং। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এই প্রোডাক্টগুলো আমার অলরেডি সেট আপ করা আছে বিধায় আমি এগুলো নিলাম। আমার যদি না থাকে তাহলে প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে আগে, আর প্রোডাক্ট ক্রিয়েট করার আগে আমাদের পেমেন্ট প্রসেসর ইন্টিগ্রেশন করতে হবে। তো ওই পার্টগুলো আমরা পরে দেখবো যে ইন্টিগ্রেশনের বিষয়গুলো কীভাবে কাজ করে। ঠিক আছে, আমি এখানে সেট করলাম, প্রোডাক্ট সেট করলাম। দেখা গেছে আমার এই প্রোডাক্টের নাম কি, ডোমেস্টিক শিপিং। এখান থেকে আমার এই যে $6 প্রোডাক্টের প্রাইস এবং এটা ওয়ান টাইম, জাস্ট আমি এখানে সেট করলাম। এরপরে আমি ওভারভিউতে যাব, ওভারভিউতে গিয়ে আমি এডিটরে পেজটাকে খুলব। এখান থেকে আমি আগের মতো হেডলাইন নিই, একটা সাব হেডলাইন নিই, তারপরে হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও নিই, সেকশনটাকে আমি ছোটো করি আগের মতো 85, নিচে একটা বাটন নেব, বাটনটাকে ফুল উইডথ করব। তারপরে হচ্ছে গিয়ে বাটনের টেক্সট সাইজটা বড় করব, বোল্ড করে দেবো। মোবাইলের জন্য সাইজ ছোটো থাকবে, যা আছে থাকুক, আমি একটু ছোটো করি মোবাইলের ক্ষেত্রে 20 পিক্সেল করলাম। আচ্ছা, এখন আমি দেব যে এখানে ইয়েস, জাস্ট আমি এখানে দিলাম কি যে ইয়েস আপগ্রেড মাই অ্যাকাউন্ট, এটা হচ্ছে কি আমার আপসেলের জন্য। আচ্ছা, আমি এখন কী করবো, আমাকে যেটা করতে হবে এখান থেকে এই যে অপশন আছে, ঠিক আছে, আমি এখানে বাটনের অ্যাকশনটা কী হবে এটা আমাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমার কি আছে, এইখান থেকে এই যে ওয়ান ক্লিক আপ
ডাউন সেল প্রোডাক্ট, এই যে একটা অপশন আছে। অর্থাৎ আমি যখন ওটিও বা আপসেল ডাউন সেল সেট করবো তখন আমাকে এইটা সিলেক্ট করতে হবে, এবং এইটা সিলেক্ট করার পরে আমি ওই যে প্রোডাক্টটা এখানে সিলেক্ট মানে ক্রিয়েট করছিলাম একটু আগে, আমার আপসেল স্টেপে যে প্রোডাক্টটা নিয়েছি ডোমেস্টিক শিপিং, এই প্রোডাক্টটা আমি সেট করবো। এখন সেট করার পরে আমার অপশন হচ্ছে গিয়ে যে আমি আমার যদি আপসেল ওয়ান থেকে কিনে তাহলে আমি তাকে কোথায় নিয়ে যাব, তাকে নিয়ে যাব হচ্ছে গিয়ে আপসেল টুতে, তাকে কিন্তু ডাউন সেলে নেব না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, সিলেক্ট স্টেপ, এরপরে হচ্ছে গিয়ে আমি তাকে নিয়ে যাব, এই যে ডাউন সেলে কিন্তু নেব না, ঠিক আছে, তাকে নিয়ে যাব আপসেল টুতে। ঠিক আছে, অর্থাৎ আমি এখন আছি কোথায় বর্তমানে, এটা হচ্ছে কি আমার আপসেল ওয়ান পেজ। হ্যাঁ, অর্থাৎ চেক আউট কমপ্লিট করবে তখন সে এই পেজে আসবে। এই পেজে এসে যদি সে এখানে ইয়েস আপগ্রেড মাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করে তাহলে সে চেক আউট পেজে, অর্থাৎ এইখানে যে পেজটা ছিল এখানে যে কার্ডের ইনফরমেশন বা তার নাম ইমেল অ্যাড্রেস দিচ্ছে, এই ইনফরমেশনটা ইউজ করে অটোমেটিক তার অ্যাকাউন্টটাকে আমরা আপগ্রেড করবো বা তার অ্যাকাউন্ট আমরা সার্চ করবো। আমার এই প্রোডাক্টের যে প্রাইস থাকবে, যেমন $6 আছে এই প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে, এই $6 প্রোডাক্টটা আমি তার কাছে সেল করবো এবং সে হচ্ছে গিয়ে অ্যাক্সেস পাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কী করছি, এখানে তাকে এইখান থেকে আমরা সিলেক্ট স্টেপ দিছি। স্টেপ হচ্ছে গিয়ে আমার এই যে ওয়ান ক্লিক আপসেল ডাউন সেল, এবং এখানে প্রোডাক্ট সেট করে দিছি কোন প্রোডাক্ট, এবং সেখান থেকে আমি সেলস অ্যাকশন কী হবে, সিলেক্ট স্টেপ, আমি তাকে কোন স্টেপে নিয়ে যাব এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম আপসেল টু। আচ্ছা, এরপরে এখন একটা বিষয় আছে যে আমি ঠিক আছে আপসেল টু তো সেট করে দিলাম, তাহলে ডাউন সেলে কীভাবে যাবে, ডাউন সেলে যাওয়ার জন্য আমি এখান থেকে একটা টেক্সট অ্যাড করবো এখানে। ঠিক আছে, ক্লিক নেক্সট পেজ, জাস্ট আমি এইখানে এই লেখাটা দিলাম, আমি এটাকে একটু মার্জিনটা উপরে দিয়ে দিই 10 পিক্সেল। আচ্ছা, এইটায় আমি হচ্ছে গিয়ে একটা লিঙ্ক অ্যাড করে দেবো, এই যে এখান থেকে একটা লিঙ্ক অ্যাড করবো। কোন লিঙ্কটা, সেটা আমার ডাউন সেল পেজের লিঙ্ক। অর্থাৎ সে যদি না কেনে এখানে ক্লিক করে তাকে আমি ডাউন সেল পেজে নিয়ে যাবো। ঠিক আছে, আমি এটাকে সেভ করি, সেভ করে হচ্ছে আমি ডাউন সেল পেজের লিঙ্কটা নিয়ে আসি, এখান থেকে যাই ডাউন সেল পেজে, ডাউন সেল থেকে জাস্ট এখানে একটা এলিমেন্ট করি, পেজগুলো জাস্ট সিম্পল ভাবে এখানে আমি বাটন দিলাম না, এখানে কিছু আমি জাস্ট এই যে লিঙ্কটা আছে এইখান থেকে লিঙ্কটা নেব, কপি করলাম, কপি, এখান থেকে পেজ থেকে আমি যাব OTO1 পেজে, OTO1 পেজ থেকে আমি ওই যে লেখাটা দিলাম ওই লেখাটায় আমি এটাকে লিঙ্ক করে দেব। ঠিক আছে, এই যে আমার অপশন চলে আসছে, লিঙ্ক দিলাম, আমি কারেন্ট উইন্ডোতে খুলবো, এখানে অপশন আছে ক্লিক করলে কি যে উইন্ডোতে থাকবে সেটাই খুলবে নাকি পাশে নতুন ট্যাবে খুলবে, আমি কারেন্ট উইন্ডোতে খুলবো, নো ফলো দেবো, এটা আমরা এসিও করবো না। এই যে এখন আমার কাজটা হয়ে গেছে, অর্থাৎ সে যদি আমার ইয়েস আপগ্রেড মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে তাহলে আমরা তাকে সেই $6 যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম সেটা তার কাছে সেল করবো। কিন্তু সে যদি চায় যে আমি এটা কিনবো না, সেক্ষেত্রে সে এইখানে ক্লিক করবে এবং সে চলে যাবে ডাউন সেল পেজে। ঠিক আছে, তাহলে মানে কি সিস্টেমে কাজ করতেছে, অর্থাৎ আমাদের চেক আউট কমপ্লিট করলো সে এই পেজে আসবে। ঠিক আছে, আপসেল ওয়ান পেজে আসবে, ইস ইস জাস্ট আমি এখানে বোঝার জন্য এটা লিখলাম। ঠিক আছে, আপসেল ওয়ান পেজে আসবে, আপসেল ওয়ান পেজে এসে যদি সে আপগ্রেড করে অর্থাৎ কিনে আপসেল ওয়ানের অফারটা যদি সে নেয় তাহলে সে যাবে ওটিও, পরের ওটিও পেজে, আপসেল টু পেজে যাবে বা OTO2 পেজে যাবে। আর যদি সে না কেনে তাহলে সে যাবে গিয়ে হচ্ছে ডাউন সেল পেজে। ঠিক আছে, এই যে প্রসেসটা ব্যাক এন্ডে আমরা করতেছি, ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা একটা ফাইনাল সেট করতে পারি। তো আমার আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এই ফাইনালটার একটা অংশ কমপ্লিট করলাম। ঠিক আছে, একটা অংশ কমপ্লিট করলাম আমি কতটুকু পর্যন্ত, সেলস পেজ, চেকআউট পেজ, আপসেল ওয়ান পর্যন্ত। এখন তোমাদের কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে এই পুরো ফাইনালটার সিকোয়েন্সটা সেট করা।
ঠিক আছে, আমি এখানে যতটুকু দেখাইছি এইটুকু যদি বুঝতে পারা যায়, এই যে ডাউন সেল পর্যন্ত, ঠিক আছে, এইটুকু বুঝতে পারলে এখানে আপসেল ডাউন সেল সেট করা যাবে। এবং এখানে আমি যদি একটা অর্ডার কনফার্মেশন নেই, ঠিক আছে, এখানে ডেমো অর্ডার কনফার্মেশনের জন্য আমাদের যে পেজ বিল্ডার সেটার মধ্যে একটা অপশনই আছে। ওখানে গিয়ে অর্ডার কনফার্মেশন বা কনফার্মেশন ক্লিক করলে অর্ডার কনফার্মেশনের একটা অপশন আসবে, সেটা ইউজ করে আমরা এটা করতে পারবো, পেজটাকে ডাইনামিক করতে পারবো। অর্থাৎ যখন সে প্রোডাক্ট কিনবে একদম অর্ডার কনফার্মেশন পেজে গেলে তার ইনফরমেশনগুলো ওখানে শো করবে। এটা হাই লেভেলের মধ্যে অটোমেটিকভাবেই করা যাবে। ঠিক আছে, তো আমি যেটা করছি সেটা হচ্ছে সেলস পেজ সেট আপ করছি। সেলস পেজ থেকে আমরা হচ্ছে গিয়ে বাটন ক্লিক করলে চেক আউট পেজে নিয়ে যাব। চেক আউট পেজ থেকে হচ্ছে গিয়ে আমরা তাকে আপসেল পেজে নিয়ে যাব। আপসেল পেজ যদি সে কেনে তাহলে আমরা তাকে আপসেল টুতে নিয়ে যাব, না কিনলে আমরা তাকে ডাউনসেল পেজে নিয়ে যাবো। এখন কাজ হচ্ছে গিয়ে সে ডাউনসেল যদি কেনে তাহলে আমরা তাকে আপসেল থ্রিতে নিয়ে যাব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এই পেজটার কাজ অলরেডি করে ফেলছি। ঠিক আছে, এই পেজে যদি সে কেনে তাহলে সে আপসেল থ্রিতে আসবে। আর সে যদি ডাউনসেল কেনে, ডাউনসেল কিনলে আমরা তাকে হচ্ছে গিয়ে আর সেকেন্ড আপসেলটা দেখাবো না, আমরা আপসেল টু দেখাবো না, তাকে নিয়ে যাবো ডাউনসেল থ্রি, আপসেল থ্রিতে বা আপসেল ওটিও থ্রিতে। ঠিক আছে, এই জিনিসটা আমরা নিজেরাই করবো। এটা হচ্ছে গিয়ে আমি টাস্ক, সেই টাস্কটা রাখলাম। ঠিক আছে, এটা আর হচ্ছে কি আমি এরকম একটা পেজ, যেখানে এই যে পেজগুলো আছে এরকম পেজ দিয়ে দেবো। এই পেজের ডিজাইনগুলো করতে হবে। পেজের ডিজাইন করার ক্ষেত্রে কোনো আলসেমি কিছু করা যাবে না, কারণ এইটা হচ্ছে গিয়ে মানে একটা কথা আছে না যে আগে দর্শন ধরে তারপরে গুণ বিচারি, অর্থাৎ আমাদের দেখতে সুন্দর সুন্দর পেজ বানানোটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটা বেশ জরুরি এই জন্য যে ক্লায়েন্ট হচ্ছে কি আমাদেরকে যখন হায়ার করবে তখন সে হচ্ছে কি এই পুরো সিস্টেমটা তার সেট আপ করার জন্য তখন তার পেজ ডিজাইন লাগবে। তো ডিজাইন যত বেশি করবে তত হচ্ছে গিয়ে নতুন নতুন আইডিয়া তৈরি হবে, আমাদের যে টুলসগুলো আছে টুলসগুলোর সাথে পরিচিতি আসবে। ঠিক আছে, এই জন্য পেজ ডিজাইন করার ক্ষেত্রে আলসেমি কিছু করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, কারণ অনেক পেজ ডিজাইন করতে হবে। দেখা গেছে একটা ক্লায়েন্টের একটা ফাইনালের ভিতরে 7-8-10টা পেজ এরকম তৈরি করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে বেশি কম হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই পেজ ডিজাইনের ক্ষেত্রে অভ্যাসটা তৈরি করতে হবে। এটা একটা লং টার্ম বেনিফিট আছে। এবং এইটা যদি না পারি, আমরা ভালো পেজ তৈরি না করতে পারলে আমরা ব্যাকএন্ডের কাজ যত কিছু ভালো জানি, এই যে প্যানেল সেট আপ বা তার কনফিগারেশন, হ্যাঁ, অটোমেশন সব কিছু ভালো জানি, কোনো লাভ নেই। ওগুলোর জন্য আমাদেরকে করবে না, কারণ এইগুলোর জন্য একটা ক্লায়েন্ট আলাদা আলাদা লোক হায়ার করবে না। ঠিক আছে, পেজ ডিজাইন এবং প্রফেশনালি ওয়েবসাইট তৈরি করে এই জিনিসটা কনফার্ম করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, তাছাড়া কাজ হচ্ছে কি যে এইরকম একটা ফানেল জাস্ট এইখানে যে সিকোয়েন্স আছে সেলস পেজ, চেকআউট পেজ, আপসেল ওয়ান, ডাউনসেল ওয়ান, তারপর হচ্ছে আপসেল টু, আপসেল থ্রি, অর্ডার কনফার্মেশন, এই টোটাল ফানেলের সিকোয়েন্সটা আছে। এইটুকু পর্যন্ত আমি যেটুকু করছি এটুকু বারবার দেখতে হবে, যদি না বোঝা যায় এইটুকু দেখে দেখে একদম এক্সাক্ট যদি করতে পারা যায় তাহলে আশা করি যে নিজের ভিতরে মানে ওই ইয়েটা আসবে যে এই আমি পরের অংশটা কীভাবে কমপ্লিট করবো। ঠিক আছে, এটুকু আসলে আমিও বুঝতে পারবো যে আমি যেটুকু বোঝাইলাম বা যেটুকু দেখাইলাম সেটা আসলে ক্লিয়ারলি বোঝা গেছে কিনা। ঠিক আছে, এটুকু কমপ্লিট করতে হবে। এরপরে পরের ক্লাসে আমাদের এই ফাইনালি আরও বেশ কিছু কাজ আছে, সেই জিনিসগুলো দেখবো। ঠিক আছে।